জামালের কথাটা ফেলে নয় আরিফ, একবার জায়গায় দুইবার করে বিয়েটা পিছাতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের ওপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়েকে কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না সমাজের সামনে। বিয়ের কাজ চাপানো তারিখেই বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারোর সাথে আমার মেয়ে বিয়ে দিব না। তুমি ফারহাদের পরিবারকে এই কথাটা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আতঙ্কে হয়ে উপস্থিত সদস্যরা। মায়া ভীত দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধীর ন্যায়। মুক্তার কান্নার বেগ আরো বাড়ে। এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করলো। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলে ও সমাজ আপনার পিছনে কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদ পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমার পরিবারে কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো মৃত্যুর লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনি বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো, তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনই ফাহাদের পরিবারে হঠাৎ অ্যাক্সিডেন্টে ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনও অসুস্থ। আমি নিজেও দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া ওনারা বিয়েতে ভাঙতে চাচ্ছে না, তুই বলেছে আজকের মধ্যে ঘরোয়াভাবে দুই পরিবারের সম্মতি মুক্তা ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলের বিয়ে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুর যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে, ব্যাস এটুকু আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্ট আঙ্কেলের বুক পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে, সেইগুলো রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশে ডাক্তারের চিকিৎসা করে নিয়েছিল, হয়তো ভালো হয়ে যাবে ভেবে, কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হয়ে সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমনত অবস্থায় কারো পক্ষেই আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য বিয়ের ডেট পিছানো অনুরোধ করেছেন খান পরিবারের সদস্যরা। এই মধ্যরাতে নিজে আমাদের বাসায় ছুটে এসে এতে খারাপ কিছুই নেই কাকা। জন্মমৃত্যু আল্লাহর হাতে। আঙ্কেল বাইরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখে যেতে চান বলে এখন আপাতত ঘরোয়াভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনেও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান, তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা বা কাকা কাউকেই মানব না। আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দেব ফাহাদের সঙ্গে, তাও আজ রাতে দায়িত্ব যখন নিয়েছি আজকের মধ্যেই আমি সব আয়োজনের ব্যবস্থা করব। আমি এরপরও যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসা থেকে। তারপরও এই বিয়ে বন্ধ হচ্ছে না, কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত। আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই পরপর দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ ক্রন্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বোঝায় আরিফ আছে ওর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাহিরের দিকে হাঁটলো, হাতে অনেক কাজ। আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে, দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী, খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুই নিয়ে এত ভাইয়ের সাথে কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকি যথেষ্ট ছিল মায়া আর জুইয়ের জন্য। হন্যে হয়ে ছুটে তক্ষুনি আরিফের পেছন পেছন। পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার অপেক্ষা করলো না কেউ। আরিফ ডেকেছে, ব্যাস তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উতলাসে ছুটে গেল মায়া আরিফের পিছন পিছন। পরিবারের বাকি মহিলা সদস্যদের মাঝেও আনন্দে উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহেনা বেগম তক্ষুনি নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু, আয় তো, রান্নাঘরে আয়, কত কাজ বাকি। হঠাৎ বিয়ের আয়োজন কি চারটিখানি কথা নাকি? এই মুক্তা, যা তো, তোর নানুমাকে নিয়ে ঘরে যা তুই। আর শোন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল
সকাল 7টার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে। এই রেনু, যা তোর ভাই ভাবিদেরও দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভেতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহেনা বেগমের সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। আজ ওনার কত কাজ, বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই ওনার। রেহেনা বেগমের কথাই তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় কই ওনার। বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড়ভাবে বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে, তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড়জাকে রান্নার কাজে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত ওনার দেখার দরকার নেই, দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের কথা একটাও মিছে নয়, অস্বীকার করা দায়। থাকুক দুই ভাই নিজের রাগ নিয়ে বসে, তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবে। বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। দুজনকে যে কেউ পাত্তা দেয়নি বেশ বুঝলো। তবে যদি আরো রাগ নিয়ে বসে থাকে তাহলে সারা দিনও যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝলো দুই ভাই। এই জন্য বিনা বাক্য পেয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো। বাকি 20 থেকে 25 জনের মতন হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তার শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমানে গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণ দিব্যি টই টই করে বেরিয়ে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হওয়ায় মায়ার শপিং করাও হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফের সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেম দেখতে একটা জামা জুইও পরে আছে আজ। মূলত আরিফ দুজনকে একরকম দেখতে দুটো জামা কিনে দিয়েছিল সকালে। সেই জামা পরেই সারা বাড়িতে টই টই করছে মায়া। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে, মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়া উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ার আগে কখনো দেখা হয়নি। মুক্তা বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছিল, সরাসরি আজই প্রথম শালি দুলাভাইয়ের পরিচয়। কিন্তু সেই পরিচয়ে বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকলো শুধু আরাফ খানের দিকে মায়া। আরাফ খান তখনও বরের পিছনে মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালীবৃন্দ দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল না, তাই গেট ধরার মাধ্যমও ছিল না। কিন্তু মায়া আরাফ খানকে দেখেই তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানা ভাই হয় আরাফ খান। মায়ার মোটের চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে দুবার দেখা হয়েছে মায়ার সাথে আরাফ খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন ওনাদের বাড়ির মেজবানের দাওয়াতে গিয়েছিল মায়া। তখন মায়ার সর্বনাশ হলো তখন যখন মায়ার ছোট মাথায় আসলো হৃদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে হৃদের খান মায়ার আত্মীয় হয়ে গেল। সম্পর্কে পাতানো বিআই বিআইন, ছি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না, সোজা বিআই এবং পান্তামুখের হৃদ খানকেই হতে হলো। মায়ার জীবনটাই বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু হৃদ খান, এর মানে হৃদ খান অবশ্যই এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়ারও মুখোমুখি হবে আবার। উৎফুল্লর মায়ার মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জড়সড় অবস্থায় দাঁড়িয়ে ভয়ার্থ দৃষ্টি ঘুরালো আশেপাশে। না, হৃদকে মায়ার চোখে কোথাও পড়েনি, মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে। আজ মায়ার বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সাথে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদ দুলাভাইয়ের চেনা মানুষ হয়? তার মানে সব সর্বনাশ মায়ার কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয় তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ার বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা।
এবার আরো সহজে মায়ার অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। একদিকে হৃদ খান তো অন্যদিকে এই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়া তক্ষুনি বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলার মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু হতে, কিন্তু তার কিছুই হলো না। উল্টে সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেললো। চোখে পানি নাকে পানি। যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে, তখনই কানে আসলো হৃদ খান এখনো দেশে ফেরেনি। কবে ফিরবে কেউ জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরাফ খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল হৃদ কোথায়, বিয়েতে কেন নেই সে। উত্তরে আরাফ খান এটাই বলল, কষ্ট জর্জরিত মায়া অসহায়ত্ব কমে আসলো হৃদ দেশে নেই বলে। মায়া ভাবলো হৃদ হয়তো এখনো জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে সেটা। জানলে হয়তো মায়াকে অপমান করবে এই নিয়েও। মায়াও কম চায় না আর একবার অপমান করে দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামীর কাছে বিচার দিবে। আচ্ছা ভালো কথা, মায়ার স্বামীর খোঁজটাও তো নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ার কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতের মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততার মাঝেও। যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ার নিখোঁজ স্বামীর খোঁজ পাওয়া নিয়ে প্রশ্ন এবার যাই কিছু হোক না কেন, মায়া হাফেজ সাহেব থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নিবেই নিবে। হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃতভাবে মায়াকে ওর স্বামী খোঁজ দিতে চাইছে না। মায়ার ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক, সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপর এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাই। অন্তত ওই গম্ভীর মুখর পাষাণ হৃদ খানকে টক্কর দেওয়ার জন্য হলেও মায়ার গুন্ডা স্বামীকে চাই। সুন্দরভাবেই বিয়েটা সম্পন্ন হয় ফাহাদার মুক্তার। বড় বোনের বিদায় বেলা মা চাচিদের সে কি কান্না। মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা করার আর সুযোগ পেল কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর চুইকেও যেতে বলল মায়ার গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পিছন পিছন ঘুরঘুর করছে কতক্ষণ, কিন্তু লাভ হয়নি জুয়ের জন্য। জুয়ের এক কথা, মায়া না গেলে সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসলো মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুইকেও 2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও তাই জানে। কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ হলো মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়ি, যেটা জুয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার, কারণ হৃদ খান তো আর দেশে নেই। তাহলে মায়ার সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। গাড়ির মুক্তা পাশাপাশি বসতে বসতে মায়া ভাবলো বোনের শ্বশুর বাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই 2 দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুইও তক্ষুনি মায়া রাগে চোখ দেখাতেই দুষ্টু হাসলো জুই। মায়া শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম যে সকালে উঠে দেখি হৃদ খান আমাদের নতুন বিআই রূপে হাজির, 2 হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো, বিআইন তো আমরা 2 জন, হৃদ খানের একই হয়। এরপরও তোর বেলায় এত বড় কিপটামি কেমনে করতে পারলো? বোঝা তো তুই আমারে। জুয়ের খোঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে। মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুই যে ইচ্ছে করেই মায়ার মজা নিচ্ছে হৃদ খানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখে? ভীষণ অস্বস্তিতে মায়া। হৃদ হঠাৎ করে সামনে চলে আসাতে অনেকটা হতভম্ব। মায়া ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না হৃদ আজ দেশে ফিরবে, দেশে সেটা নিয়ে। মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করে দেশে চলে আসবে, তাহলে ইহজন্মেও মায়া মুক্তা শ্বশুর বাড়িতে আসতো না। ফ্যাসাদে পড়ে মায়া স্তব্ধ হয়ে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়ার্থ দৃষ্টিতে এদিকে সেদিকে ঘুরতেই হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ার উপস্থিতিটা হৃদের ধারণাতেও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ের উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখ অতলে তা প্রকাশ করলো। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিক ন্যায় এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখের হৃদ ধূপ ধূপ পা ফেলে চলল নিজ ঘরে। তখনই হৃদকে দেখে জুয়ের পাশ থেকে চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজুতি। তাড়াহুড়োয় হৃদকে পিছন ডেকে বলল, আরে হৃদ ভাইয়া, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজকে এ বাড়িতে থাকবে আমাদের সাথে? সেজুতির কথায় হৃদ পিছন ঘুরল না।
আর না উত্তর করলো কোনো কিছু। যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেচুতি উৎফুল্লতায় ডাক। সে তাড়াহুড়োই হেনা খান ডাকছে হৃদের ফিরে আসার খবর দিয়ে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেললো মায়া। এতক্ষণ চানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তির হলেও সেচুতির কথায় হৃদকে উত্তর করতে না দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাগি আর অহংকারী টাইপ। কত সুন্দর করে সেচুতি ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতেই মায়াকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজের বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই সে খোঁটা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে, ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না। নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গায় আছে কোথাও যাওয়ার? এত রাতে একা একা মায়ার তো আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে যেটা সম্ভব সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়া বিগত 2 দিন লুকিয়ে চুকিয়েই বেড়াতে হবে এই বাড়িতে হৃদ খানের সামনে পড়তে না চেয়ে। একবার নিজের বাড়ি অব্দি পৌঁছতে পারলে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না আর মায়া। ভাবুন, মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ চলে যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখ মিলনের আতঙ্কে উঠল মায়া। আতঙ্কের ন্যায় ধর্মড়িয়ে সামনে ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘুরালো সামনে। হৃদের মুখের ভঙ্গিমা তখনও গম্ভীর, বোঝার রা নেই তার মনে আসলে কি চলছে মায়ার উপস্থিতিতে। সেজুতির ডাকে প্রায় সাথে সাথে হেনা খানকেও রান্নাঘর থেকে বেরুতে দেখলো মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্লের মুখ করে তিনিও সেদিকে ছুটলো হৃদের পিছন পিছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি তিনি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের বিয়ে, মেহমানদারি সবকিছু ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখলো না, আর না কেউ তাদের কথা কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতেও পারছে না আসলে হৃদের মা জীবিত আছেন নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া, ভাবনার মাঝেই হেনা খানকে দেখলো হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে। তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্য উজ্জ্বল মুখে। মায়া বুঝতে পারে না এমন গুমড়ো মুখের হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটাও খুশি হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে তো সোজা ভাষায় কারোর সাথে কথা বলতেও দেখা যায় না। মায়ার ভাবনার মাঝে ফের সেজুতি ডাকলো পড়ল কিচেনে। হেনা খান ডেকেছে। সেজুতি হাতে ফোনটা নিয়েই দৌড়লো সেদিকে। মায়া সেজুতি চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘুরালো জুঁয়ের দিকে। সেই কখন থেকে জুঁই ফোনে মন্ত, মিটমিট করে হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞাসা করবে সেই সুযোগটাই পাচ্ছিল এতক্ষণ যাবৎ সেজুতির উপস্থিতিতে। সেজুতি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝেই মায়া উঠে দাঁড়ালো। জুঁয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে, তখনই সেজুতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরুতে তাড়াহুড়োই। সেজুতিকে দেখেই মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিয়ে জুঁয়ের দিকে তাকালো। দেখলো বেখিয়ালি জুঁই তখনও মিটমিট করে হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সেই কখনো সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুঁইকে মুখে কিছু বলতে না পারলেও সেজুতির অগোচরে ধূপকিল বসালো জুঁয়ের বাহুতে। মায়ার হঠাৎ কিলে জুঁই খই হারিয়ে হাত ফসকে ফোন পড়লো ফ্লোরে। চমকিত জুঁই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ার দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুঁইয়ের দিকে তাকিয়ে। জুঁই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তির গলায় ছাড়লো মায়ার উপর। বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালো লাগে না? পছন্দের বিয়ের বাড়িতে আছিস, কই আনন্দ প্রকাশ করবি তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে হৃদ ভাইয়াকে দেখা যা। বেটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে, কত দরদ দেখেছিস? নিশ্চিত তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমালাই এনেছে। যা, সেগুলো নিয়ে
আয় আমার সামনে দাঁড়িয়ে না থেকে, যা সর। রাগান্বিত মায়া আরো চেতে উঠল জুঁইয়ের খোঁচা মারা কথায়। এমনিই জুঁইয়ের জন্য মায়াকে এই বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুঁই মায়াকে খোঁচা মারছে রিত খানকে জড়িয়ে। রাগান্বিত মায়া জুঁইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা কেউ উপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। মায়া তৎক্ষণাৎ উত্তর করলো সম্মতি দিয়ে। পরক্ষণেই জুঁই জানালো সে যাবে না বলে আবারও ফোনে মত্ত হলো। মায়া হাতে ফোন না থাকায় ঘোরাঘুরির জন্য সেজুতি সঙ্গ নিতে চাইলো। বিগত কয়েক ঘন্টা ধরে এক এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছিল মায়ার। সেই জন্য সেজুতির পিছন পিছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে ওপরে। কয়েক সিঁড়ি যেতেই আচানক ফোন বেজে উঠলো সেজুতি। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথা মগ্ন হয়ে হাঁটতে লাগলো। মায়া সহানুভূতি দেখাতে চাইলো সেজুতির উপর। যেহেতু সেজুতি ফোনে কথায় ব্যস্ত, সেজন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইলো মায়া। হলোও তাই। মায়া হাত বাড়িয়ে সেজুতির থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথম দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট করে ধন্যবাদ জানালো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসলো মায়া। কফির মগ হাতে মায়াও সেজুতি পিছন পিছন এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠিয়ে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুবই আর্জেন্ট। ভাইয়া রুমেই আছে হয়তো। তুমি কফির মগটা দিয়ে চলে আসবে, পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজুতির কথায়। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়েই চাপানো দরজাটায় নক করলো। ভেতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করলো। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোন উঠিয়ে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে। মায়া, তুমি মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করলো। দ্বিতীয়বার আর নক না করেই চাপানোর দরজায় আস্তে করে ঠেলে ভিতরে প্রবেশ করলো। খুব পরিচয় একটা ঘ্রাণ নাকে ভাজলো। তখনই আবছায়া আলোয় মায়া রুমটাকে দেখলো। বেশ সুন্দর আর বড়। ভেতরকার পরিপাটি গোছালো আয়োজন দেখে মায়া বুঝলো এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবলো রুমটা হয়তো ফাহাদের হবে। যেহেতু সেজুতির মুখে মায়া ভাইয়া শব্দটাই শুনেছে বেশ কয়েকবার, সেহেতু এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা। কারণ সেজুতি ভাই তো ফাহাদ, তাই না? সেই হিসেবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে এগোলো। কোমর বেঁকে টি টেবিলের উপর কফির মগটা রাখতে গিয়ে চোখ গেল আবছায়া আলোর সামনে বিছানার উপর। মুহূর্তেই আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠে পুনরায় কফির মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে। হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল বিছানায় রিতকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে রিতের উপস্থিতি ঠাউর করতে না পারলে রিত মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকেই রিত শান্ত দৃষ্টিতে মায়ার দিকে চেয়ে মায়ার হাবভাব সবকিছুই খেয়াল করছিল সে। মূলত রিত বাহির থেকে রুমে এসেছে 30 মিনিটেরও উপরে, তার উপরও ফ্রেশ হতে পারেনি। প্রথমে হেনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য। হেনা খানের কাছে সেই কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার পাশে এসে বসেছিল। সেজন্য তখন মায়ার দরজা নক করাটা খেয়াল করেনি রিত। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখেই ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো বেডসাইডের টেবিলের উপর। তারপর আস্তে ধীরে হাতে ঘড়িটা খুলেও সেখানে রাখার সময় মায়ার দৃষ্টিতে পড়ল রিতকে। এতে রিত বিন্দুমাত্র অবাক হলো না মায়ার উপস্থিতিতে, আর না চমকালো, বরং স্বাভাবিকের ন্যায় মায়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থমথমে খেয়ে থাকা মায়ার দিকে। কোমরে গুজে রাখা শার্টটা টেনে প্যান্টের উপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘুরালো মায়া পা থেকে মাথা অবধি। দুহাতে পকেটে গুজতে গুজতে মায়া উদ্দেশ্য তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়া ধ্যান ভাঙল হৃদের গম্ভীর কথায়। জড়তায় আশ্বস্ত হয়ে বেরিয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে।
এমনি এই লোকের সাথে মায়ার সখ্যতার সম্পর্ক নেই, তার উপর আবারও ভুল করে এই লোকের রুমেই এসেছে মায়া। আগের বার মায়ার হৃদের দাদা বাড়িতে যাওয়াটাই পছন্দ করেনি হৃদ, সেজন্য অপমান করে বলেছিল ছায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরো বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়ার দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছে করলো। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হয় মায়াকে সেটাই বোঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্টে নিজের ভাগ্যে দোষী বানালো। আজকাল মায়ার ভাগ্যে হৃদ দোষ পড়ে গেছে, সেই জন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রেই ফেসে যায়। এজন্য দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট গলায় মেয়ে গিয়ে বলল হৃদকে। কিছু চায় না। হৃদের তৎক্ষণাৎ কিছু বলতে চাইলো। তাহলে হৃদের কথার মাঝে ফোরন কাটলো মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পাই মনে করছেন? ভুলেও না, আপনি হবেন কোথাকার নেতা সেতা। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? উল্টো আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন। তো আপনি জানেন আমি কে? চেনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন? এই জাতির ভাইয়ের লম্বা হাত আছে আমার পেছনে। তাই আমার সাথে বেশি তিরিং বিরিং করলে সোজা সেই হাত দিয়ে টুস করে আপনাকে গায়েব করে দিব। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই। হ্যাঁ, মনে রাখবেন। নিন আপনার কফি নিন। মায়া লম্বা চওড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়া হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে তক্ষুনি হাতের কফির মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুমের থেকে। মায়া চলে যেতে হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল। সেটাতে চুমুক দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক রাস্তার পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতেই মায়া বেশি খায়, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যেস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুর বাড়িতে আছে মায়া, প্রথম দিনে যদি এত বেশি খাই তাহলে মায়ার ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতন খায়, এটা বললে তখন মায়ার আর ভদ্রতা থাকবে? চলে যাবে না? মূলত এজন্যই তো মায়া লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পরপর আসা সকল রাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খানবাড়ির মানুষজন জানি কেমন, দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তারপরও কিছুক্ষণ পরপর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এজন্যই মায়ার ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবে নাই বা কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে? মায়ার কষ্ট হয় না বুঝি? দুঃখী মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো। হতাশার দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুইকে খুঁজতে। এই জুইটাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সেজুতির সাথে কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এক্ষুনি চলে আসবে বলেই মায়াকে অপেক্ষা করতে বলেছে। মায়াও সেই সন্ধ্যা থেকে এই খানবাড়ির ড্রয়িং রুমের সোফায় বসে থাকতে থাকতে মায়ার কোমর লেগে আছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না ভদ্রতা দেখিয়ে। কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সেজুতি পিছন পিছন, কিন্তু হৃদের ভয়ে ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখানকার কোনো কিছুই চেনে না। তারপর আবার মায়ার বোন মুক্তাকে উপরের কোনো রুমে নিয়ে গিয়েছে, তখন সেটাও মায়া দেখেনি। শুনেছে মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে, ছেলেরা সব বাহিরে। মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটাই দেখেছিল মায়া। হেনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টদেরকে রান্নায় সাহায্য করতে। বাকি রইল মায়া, সে একাই আপাতত খানবাড়ির ড্রয়িং রুমে বসে। আশেপাশে মানুষের উপস্থিতির শব্দ মায়া পাচ্ছে, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়েই একটা সময় সোফায় বসে মোচড়ামুচড়ি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবারের দিকে তাকালো। খাবে কি খাবে না তা নিয়েও দ্বিধায় ভুগলো। মায়া নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তাই মায়ার পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তাই নিয়েও ভাবলো। খুব জোর করে মনকে বোঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খেয়ে। মায়ার চিন্তা ভাবনার মাঝেই কেউ একজন ধূপ করে মায়ার গা ঘেঁষে বসলো চেপে। হঠাৎ বসার দরুন মায়ার বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতেই চমকে উঠে মায়ার পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার নাক মুখ ভারী খেলো হৃদের বাহুতে।
স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে বাজতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড মেরে রইল। একটা সময় হুঁশে ফিরতেই ধরপড়িয়ে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপড়ে টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্তিত্বের মায়া তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করতেই বুঝতে পারল মায়ার ওড়না সহ চুড়িদার ফ্রকের কিছু অংশে হৃদ বসে আছে গা এলিয়ে সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকতে অস্থির ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ হতে ছাড়াতে। হৃদ মায়ার দিকে তাকালো না, আর না মায়া কাপড় ছাড়লো বসা থেকে, বরং গা এলিয়ে সোফায় বসলো। ভাবখানা এমন, হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পাচ্ছে। তখনই হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের ন্যায় অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখলে নিশ্চয়ই খারাপ ভাববে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দুহাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট গলায় বলল,